ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট মাননীয়া পূর্বা সেনগুপ্ত মহাশয়কেও আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে ও আমার আদরের স্নেহের ছাত্রীদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার। শ্রী সারদা রামকৃষ্ণ আশ্রম হোটর আয়োজিত এই ভক্ত সম্মেলনে আসতে পেরে বাস্তবে কি আমি খুব আনন্দ বোধ করছি। শ্রী শ্রী ঠাকুর বলতেন যে ভক্ত হৃদয় ভগবানের বৈঠকখানা। তাই এত ভক্ত সমাগম দেখে মনে হচ্ছে আজ এখানেই এক মহা তীর্থস্থান হয়ে উঠেছে। আমার আলোচ্য বিষয় আপনারা একটু আগেই শুনলেন, শ্রী শ্রী মা সারদা দেবী ও শ্রী সারদা মঠ। শ্রী সারদা মঠ যুগাচার্য সত্যদ্রষ্টা স্বামী বিবেকানন্দের পরিকল্পিত। বেলুড় মঠ প্রতিষ্ঠার অনেক আগেই তিনি চেয়েছিলেন স্ত্রী মঠ প্রতিষ্ঠা করতে। মা ও তার মেয়ে, আগে মা ও তার মেয়েরা, পরে বাপ ও তার ছেলেরা, এই কথা তিনি বলেছিলেন। ভারতীয় মেয়েদের আধ্যাত্মিক তথা সর্বাঙ্গীন কল্যাণের জন্য স্বামীজির যে গভীর চিন্তা ভাবনা, তারই বাস্তব রূপায়ণ শ্রী সারদা মঠ। কিন্তু দুর্ভাগ্য যে তার জীবদ্দশায় সেটি বাস্তব রূপায়ণ সম্ভব হয়নি। কারণ সমাজে তখন মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না, শিক্ষা ছিল না। তার ফলে তার জন্য অপেক্ষা করতে হয়েছিল অনেক বছর, প্রায় অর্ধ শতাব্দীরও বেশি এই মঠ রূপায়ণের জন্য অপেক্ষা করতে হয়েছিল। এই আলোচনা প্রসঙ্গে একটা দৃশ্য মনে ভেসে আসে। 1899 সালের এক সন্ধ্যা ভগিনী নিবেদিতা বেলুড় মঠে গিয়েছিলেন স্বামীজিকে দর্শন করতে। মঠের ঘাটে নৌকার উপর দাঁড়িয়ে স্বামীজি দক্ষিণেশ্বরের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন, গঙ্গার ওপারে শ্রী শ্রী মা ও তার মেয়েদের জন্য স্থায়ী আবাস ভূমি গড়ে তোলা হবে। সেখানে নিবেদিতার ছাত্রীরাও থাকবে। তারা আশেপাশের গ্রাম থেকেই আসবে। আর তাদের মধ্যে যারা চিরকুমারী ব্রত অবলম্বন করবে তারাই কালে স্ত্রী মঠের শিক্ষয়িত্রী ও ব্রতচারিণী হয়ে দাঁড়াবে এবং গ্রামে গ্রামে নগরে নগরে কেন্দ্র খুলে মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তার করবে। ক্রান্তদর্শী সন্ন্যাসীর মুখনিসৃত এই বাণীর মধ্যে কিন্তু সেদিন ভাবী স্ত্রী মঠের রূপরেখা সুস্পষ্ট। কিন্তু স্বামীজির স্বপ্নের এই স্ত্রী মঠের বাস্তব রূপায়ণে যে দীর্ঘ পথ পরিক্রমা, তার সূত্রপাত হয়েছিল কিন্তু দক্ষিণেশ্বরের নির্জন প্রান্তে এক নিঃশব্দ রাত্রিতে। 1872 সালে ফলহারিণী কালী পুজোর দিন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করে দেবী শক্তিকে আবাহন করেন, উন্মোচিত করেন তার সুপ্ত মাতৃত্বকে, যা মহা কল্যাণী শক্তি রূপে জগৎ কল্যাণে সক্রিয় হয়েছিল। ঠাকুর পূজাকালে প্রার্থনা করেছিলেন, হে বালে সর্বশক্তি অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী, ইহাকে সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহাকে অর্থাৎ মাকে, তার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। ঠাকুরের এই যে
যে সর্বকল্যাণ সাধন কর, অর্থাৎ সকলের কল্যাণ সাধিত হোক, তার এই প্রার্থনার মধ্যে কিন্তু পরবর্তীকালে স্বামীজি প্রবর্তিত রামকৃষ্ণ সংঘের যে মূল মন্ত্র আত্মনো মোক্ষার্থম জগৎ দ্বিধায় চ, তা নিহিত এ কথা বলা যায়। আর সেই রাতে শ্রী রামকৃষ্ণ সংঘে ভিত প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব, আর তার সৌধ নির্মাণের ভার রেখে গেছিলেন তার উত্তরসূরিদের ওপর। বিরাট সম্ভাবনাময় শ্রী রামকৃষ্ণ মঠ ও সারদা মঠের উদ্বোধনের আগে আদ্যাশক্তিকে শ্রী রামকৃষ্ণদেব প্রসন্ন করেছিলেন শ্রী শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করে। তখনকার সমাজে এটি একটি নিঃশব্দ সামাজিক বিপ্লব বলা যেতে পারে, কারণ সেই সময় নারী জাতির যে অবমাননার যুগ, নারী জাতিকে চার দেওয়ালের মধ্যে নারী জাতি তখন অবরুদ্ধ থাকতো, শিক্ষা থেকে বঞ্চিত, তাদেরকে নিছক ভোগ্যপণ্য বা প্রযোজন যন্ত্র হিসেবে চিহ্নিত করা হতো। সেই যুগে নারীকে ঠাকুর তার স্ত্রীকে তো শুধু পুজোই করেন, স্ত্রীকে পুজো করেছেন তো বটেই, কিন্তু অন্যান্য নারীকেও আমরা দেখি যারা সেই সময় সমাজের চোখে অপান্তেও যারা থিয়েটারে অভিনয় করছেন, সেই অভিনেত্রীদের মধ্যেও তিনি জগৎ জননীকে দর্শন করে তাদের করজোড়ে প্রণাম করেছেন। শ্রীরামকৃষ্ণদেবের মহা ভাষ্যকার স্বামী বিবেকানন্দ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজকে লিখেছিলেন, জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হইলে সম্ভাবনা নাই, এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয়। তাই সেই জন্যই রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ, নারী ভাব সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার, আর সেই জন্যই আমার স্ত্রী মঠ স্থাপনে প্রথম উদ্যোগ। যুগ প্রয়োজনে যুগবতার শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব সশক্তিক, সপার্শ্বদ। তিনি নিজেই বলেছিলেন শ্রী শ্রী মা সম্পর্কে, ও কি যেসে, ও আমার শক্তি। শ্রীরামকৃষ্ণদেব নিজেই লীলা সঙ্গিনী রূপে তাকে নির্বাচন করেছিলেন। আমরা জানি কামার পুকুরে যখন চন্দ্রামণি দেবী গদাইয়ের পাত্রী অনুসন্ধান করছেন, গোপনে, পাছে গদাই আপত্তি করে বিয়ে করতে, তখন তিনি ঠাকুর নিজেই কিন্তু পাত্রীর সন্ধান দিয়েছিলেন। দেখো গিয়ে জয়রাম বাটিতে শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে পাত্রী পুতো বাধা হয়ে রয়েছে। ঠাকুর সর্বতোভাবে শ্রী শ্রী মাকে তার ভাবী কার্যের জন্য প্রস্তুত করেছিলেন। লীলা সংবরণের আগে তিনি বলেছিলেন, নিজেকে দেখিয়ে এ আর কি করেছে, এর চেয়ে অনেক বেশি তোমাকে করতে হবে। বলেছেন, এ কি শুধু আমার দায়, তোমারও দায়। আমরা জানি শ্রী শ্রী মাও কিন্তু তার ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন, কারণ 1871 খ্রিস্টাব্দে যখন তিনি দক্ষিণেশ্বরে প্রথম পদার্পণ করেন, তার কিছুদিন পরে ঠাকুর তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো? মা একটু ইতস্ততা না করে তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, না তা কেন, সংসার পথে টানতে যাব কেন, তোমার ইষ্ট পথে সহায়তা করতে এসেছি। সেই যুগে যখন মেয়েদের সংসার প্রতিপালন করা ছাড়া অন্য কোনো ভূমিকার কথা ভাবাই যেত না, সেই সময় মায়ের উক্তি সত্যি বিস্ময়কর। মা তো লেখাপড়া জানতেন না, এক পাড়া গাঁয়ের মেয়ে, অথচ তিনি বলছেন ইষ্টপথে সহায়তা, অর্থাৎ জগৎ কল্যাণে ঠাকুরের ভাবাদর্শকে কার্যকরী করার অঙ্গীকারবদ্ধ হলেন। আর আমরা জানি পরবর্তীকালে তিনি নিঃশব্দে
সবার অগোচরে এই অঙ্গীকার আজীবন পালন করে গেছেন। বাস্তবিক আমরা দেখি, যখন শ্রীরামকৃষ্ণদেবের মহাসমাধির পর তার ত্যাগী সন্তানদের কোনো স্থায়ী কোনো বাসস্থান ছিল না, অহেতুক বিদ্রুপ, পদে পদে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। সেই সংকটের সময় শ্রী শ্রী মায়ের উৎসাহ, অনুপ্রেরণা, সহানুভূতি ছিল তাদের একমাত্র অবলম্বন। তার পরোক্ষ প্রভাবে আর স্নেহের আকর্ষণে কালক্রমে রামকৃষ্ণ সংঘের জন্ম সম্ভব হয়েছিল। পরবর্তীকালে লাটু মহারাজ বলতেন, এমন ভালোবাসা দিয়ে মা আমাদের বেঁধে রেখেছিলেন। স্বামীজিও ক্যালিফোর্নিয়ায় এক বক্তৃতায় শ্রী শ্রী মায়ের এই ভূমিকার কথা স্মরণ করেছেন। আনুষ্ঠানিক রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠার দিনেও স্বামীজি বলেছেন, এই যে আমাদের সংঘ হতে চলেছে, মা তার রক্ষাকারিণী, পালনকারিণী, মা তার সংঘ জননী। 1897 সালে স্বামীজি রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করেন আনুষ্ঠানিকভাবে। কিন্তু তার অনেক আগে 1890 সালে মা যখন তীর্থ ভ্রমণে বেরিয়েছেন, গয়ায় বৌদ্ধ মঠ দেখে ঠাকুরের কাছে ব্যাকুল ভাবে প্রার্থনা করলেন, তোমার নামে যারা বেরোবে তাদের যেন ভাত কাপড়ের অভাব না হয়। আর কি বললেন, ওরা তোমাকে আর তোমার আদর্শকে নিয়ে একত্রিত থাকবে, আর সংসারের তাপদগ্ধ মানুষেরা এসে তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এটা বলা যেতে পারে, ত্যাগী ও গৃহী উভয় সন্তানের কল্যাণের জন্য মায়ের মাতৃসুলভ ব্যাকুলতা প্রার্থনা রূপে অভিব্যক্ত হয়েছে। আর ভাবি মঠ ও মিশনের ধারণাই এই প্রার্থনার মধ্যে মায়ের শুভেচ্ছা রূপে নিহিত আছে। নরেন যা করে, স্বয়ং ঠাকুর নরেনের মধ্যে দিয়ে কাজ করেন, এ বিষয়েও মা পূর্ণ সচেতন ছিলেন। তাই নরেনের প্রবর্তিত প্রতিটি কার্যকে তিনি সমর্থন করেছেন, অনুমোদন করেছেন। এই প্রসঙ্গে আমাদের মনে হয়, পাশ্চাত্য যাত্রা নিয়ে যখন তখনকার ভারতীয় শিক্ষিত ভারতীয়দের মধ্যেও, যেমন গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিক্ষিত বুদ্ধিজীবী ব্যক্তিরাও এটাকে সমুদ্র যাত্রাকে অপরাধ বলে মনে করতেন, সেই সময় মা কিন্তু নরেনকে অনুমতি দিয়েছেন। আপনারা জানেন সেই কাহিনী। স্বামীজি একটু ইতস্তত বোধ করছেন, চিকাগো ধর্ম মহাসভায় যাবেন কি যাবেন না। ঠাকুরের ইঙ্গিত পেয়েছেন কিন্তু নিশ্চিন্ত নন, ভাবছেন মায়ের কাছে যদি সম্মতি পাই তাহলেই সব ঠিক। তিনি কিন্তু তখন তো যোগাযোগ ব্যবস্থা এত সহজ ছিল না। তিনি একটা চিঠি লেখেন আলমবাজারে শারদানন্দ মহারাজকে, সঙ্গে মাকে লেখা চিঠিটিও দেন এবং শারদানন্দ মহারাজকে অনুরোধ করেন চিঠিটি যত শীঘ্র সম্ভব যাতে মায়ের কাছে পৌঁছে দেয়। কিন্তু তখনকার দিনে গ্রামে এত সহজে চিঠি যেত না। ওই ডাক পিয়ন কোনো একটা মাঠে কোনো গাছতলায় বসে কয়েকটি গ্রামে চিঠি নিয়ে বসতো এবং হাতে হাতে বিলিত, সেখানে উপস্থিত থেকে চিঠি সংগ্রহ করতে হতো। একটা নির্দিষ্ট দিন থাকতো। তো একদিন মা কালী মামাকে বলছেন, আজকে নরেনের চিঠি আসবে, চিঠি নিয়ে আসতে। কালী মামা বলছেন, আজকে তো নির্দিষ্ট দিন নয় চিঠি আসার, যেতে চাইছেন না। মা জোর করলেন। দেখা গেল ওই ডাক পিয়ন ওই একটি মাত্র চিঠি নিয়ে বসে আছে, আর সেটা ওই স্বামীজির চিঠি। কালী মামা চিঠি পড়ে শোনালে তিনি সঙ্গে সঙ্গে লিখতে বললেন যে এটি ঠাকুরের কাজ, অবশ্যই যাবে। এই যে তিনি তার অনুমতি পেয়ে স্বামীজি পাশ্চাত্যে পাড়ি দিলেন।
পাশ্চাত্যে গিয়েই তার কিন্তু সংঘ ভাবনা, সংঘ প্রতিষ্ঠা করার কথা দৃঢ়মূল হয়েছিল। তবে তিনি চেয়েছিলেন যে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠার আগে স্ত্রী মঠ প্রতিষ্ঠিত হোক। কেন না, সারা ভারতবর্ষ পরিক্রমা করে তিনি দেখেছিলেন মেয়েদের অশেষ দুঃখ, দুর্দশা, অবমাননা তাকে ব্যথিত করেছিল। তাই তিনি চেয়েছিলেন আগে স্ত্রী মঠ হোক। তার তর্স হয়েছিল না। 1894 সালে তিনি স্বামী শিবানন্দকে চিঠি লিখছেন, দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকা জোগাড় করছি, মায়ের মঠ হবে। কি সীমাহীন পরিশ্রম করেছেন। অন্য কেউ হলে হয়তো রক্ত বমি করত। কেন না, আগে মায়ের মঠ হবে। কিন্তু তার জন্য তো অর্থ চাই, সেই অর্থ সংগ্রহ তাকেই করতে হবে। আরেক জায়গায় লিখছেন, এই ঘোর শীতে রাত্রি 2-1 পর্যন্ত রাস্তা ঠেলে লেকচার করে 2000 টাকা করেছি। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা করতে পারলেই নিশ্চিন্ত। আমরা স্বামীজির বিভিন্ন চিঠিপত্রে আলাপচারিতায় স্ত্রীমঠ স্থাপনের জন্য তার যে তীব্র ইচ্ছা, ব্যাকুলতা, তা আমরা দেখতে পাই। কিন্তু সেই সময় মেয়েরা প্রস্তুত ছিল না। তিনি ভারতবর্ষে এমন কোনো মহিষী নারীকে পাননি যে এই কাজে তাকে সহায়তা করবে। আর তিনি কোনো মেয়েদের কোনো কাজে কোনো পুরুষের হস্তক্ষেপ তিনি পছন্দ করেননি। তিনি এটা বুঝেছিলেন যে মেয়েদের ওঠাতে গেলে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষা। শিক্ষাই হলো সেই মন্ত্র যার দ্বারা সমস্ত সমস্যার সমাধান করা যায়। তাই তিনি চাইলেন মেয়েদের যথার্থ শিক্ষার ব্যবস্থা করা, যাতে তারা নিজেরাই নিজেদের ভালো মন্দ বুঝে নিতে পারে। কিন্তু এই কাজে তাকে সাহায্য করবেন কে? ভারতে তখন কোনো মহিষী নারী তেমন নেই এই কাজে তাকে সহায়তা করার জন্য। তাই তিনি সুদূর আয়ারল্যান্ড থেকে অভিজ্ঞ শিক্ষাবিদ মার্গারেট নোবেলকে আনলেন। তিনি বুঝেছিলেন যে ভারতবর্ষের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য প্রয়োজন একজন প্রকৃত শিল্পিনী। মার্গারেট নোবেলের মধ্যে তিনি দেখেছিলেন পাশ্চাত্যের যুক্তিনিষ্ঠা, বিজ্ঞান মনস্কতা, জ্ঞানানুশীলনের সাথে সাথে প্রাচ্যের ঈশ্বর বিশ্বাস, পবিত্রতা, অসীম ভালোবাসা। তিনি তার মধ্যে জগৎ আলোড়নকারী শক্তির পরিচয় পেয়েছিলেন। তাই তিনি তাকে ভারতবর্ষের কাজের জন্য আহ্বান করে বললেন, আমার দেশের মেয়েদের জন্য আমার কিছু পরিকল্পনা আছে, আর সেগুলি রূপায়িত করতে তোমার সাহায্যের প্রয়োজন। কিছু পরিকল্পনা আছে স্বামীজির এই বক্তব্যের মধ্যে। একটা জিনিস আমার একটা বিশেষভাবে লক্ষণীয়। কি পরিকল্পনা? না, তিনি দেশীয় ভাবধারায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভেবেছিলেন। কিন্তু শুধু কি তাই? এর পেছনে মূল উদ্দেশ্য ছিল বালিকা বিদ্যালয়কে উপলক্ষ করে কিছু শিক্ষাব্রতী তৈরি করা, যারা ব্রতধারিণী রূপে সমগ্র ভারতবর্ষে মেয়েদের মধ্যে শিক্ষার প্রচার করবে, তাদের সব সমস্যার সমাধানের ভার গ্রহণ করবে। স্পষ্ট করে বলতে গেলে তিনি শ্রীরামকৃষ্ণ মঠের অনুরূপ তিনি স্ত্রী মঠের সূচনা করতে চেয়েছিলেন। আর আমরা দেখি সেই জন্যই হয়তো বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার আগে তিনি আইরিশ কন্যা মার্গারেট নোবেলকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন, নামকরণ করেন নিবেদিতা। কতগুলো ঘটনার সমাহার বিশেষ তাৎপর্যপূর্ণ। 1898 সালের
12ই নভেম্বর শ্রী শ্রী মায়ের উপস্থিতিতে স্বামীজি বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। আর ঠিক তার পরের দিন 13ই নভেম্বর কালী পুজোর দিন স্বামীজি রাজা মহারাজ, শরৎ মহারাজের উপস্থিতিতে, যোগিন মা, গোলাপ মা, নিবেদিতার উপস্থিতিতে শ্রী শ্রী মা ঠাকুরকে পুজো করেন এবং বালিকা বিদ্যালয় উদ্বোধন করেন। মা সেদিন আশীর্বাদ পূর্বক প্রার্থনা করেছিলেন যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হোক, আর এই বিদ্যালয় থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা আদর্শ বালিকা হয়ে উঠুক। প্রকৃতপক্ষে সেদিন স্বামীজি পরিকল্পিত স্ত্রী মঠের ভিত্তি রচিত হয়েছিল। একথা সমর্থন পাই যখন দেখি যে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বামী শারদানন্দ কার্যবিবরণীতে লিখছেন, বালিকা বিদ্যালয় সামান্য সূচনায় প্রস্তাবিত স্ত্রী মঠের ভূমিকা রচনা হলো। বিদ্যালয় শুরু হলো, কিন্তু অর্থাভাবে কিছুদিন পরেই বন্ধ করতে হয়েছিল। ভগিনী নিবেদিতা অর্থ সংগ্রহের জন্য, বিশেষ করে বিদ্যালয়ের সঙ্গে আরেকটি আশ্রম বিভাগ খোলার জন্য তিনি অর্থ প্রয়োজন হয় এবং অর্থ সংগ্রহের জন্য তিনি আমেরিকায় যান। বিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল রামকৃষ্ণ বালিকা বিদ্যালয় প্রথমে, এখন এটা সিস্টার নিবেদিতা বিদ্যালয় নামে পরিচিত, কিন্তু তখন নাম ছিল রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়। তিনি এই উদ্দেশ্যে তিনি একটি বই লেখেন যে বালিকা বিদ্যালয়ের উদ্দেশ্য কি, সেই সম্পর্কে লিখতে গিয়ে, সেই উদ্দেশ্য সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলছেন, যদি অর্থ সংগ্রহে সফল হই তাহলে আমাদের ইচ্ছা কলকাতার কাছে গঙ্গার তীরে একটা বাড়ি ও একখণ্ড জমি কিনে 20 জন বিধবা ও 20 জন অনাথ বালিকাকে নিয়ে কাজ আরম্ভ করে দেওয়া। সমগ্র প্রতিষ্ঠানটি সারদা দেবীর তত্ত্বাবধানে পরিচালিত হবে, আর মেয়েদের মধ্যে যারা স্বদেশ ও নারী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করতে চায়, তাদের উচ্চশিক্ষার পর তাদের অন্য মেয়েদের পরিচালনার দায়িত্ব দিয়ে নতুন জায়গায় রামকৃষ্ণ বালিকা বিদ্যালয় খোলার আশা আমরা করব। এই আশ্রম বিভাগ খোলার জন্য আমরা দেখি শ্রী শ্রী মায়েরও কিন্তু অনুমোদন ছিল, কারণ আমেরিকায় যখন নিবেদিতা এই অর্থ সংগ্রহ করতে ব্যস্ত, তখন মাও তাকে চিঠি লিখেছিলেন, আশীর্বাদ করে লিখেছিলেন যে তোমার ভারতীয় মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার যে অভিলাষ তা যেন ভগবান পূর্ণ করেন। ভগিনী নিবেদিতা ফিরে আসেন। নিবেদিতার সাথে তার কাজে, বিদ্যালয় কাজে সহায়তা করার জন্য স্বামীজির আরেক বিদেশিনী কন্যা ক্রিস্টিনও আসেন। নিবেদিতা ও ক্রিস্টিনের উন্নত জীবনচর্যায় মুগ্ধ হয়ে সে সময় যেসব বাঙালি মেয়েরা বিদ্যালয় কার্যে যোগদান করেছিলেন, তাদের মধ্যে সর্বপ্রথম মনে পড়ে সুধীরা দেবীর কথা। তার বৈরাগ্যদীপ্ত ঈশ্বর নির্ভর জীবন স্বামীজির স্ত্রীমঠ স্থাপনের যে স্বপ্ন তাকে অনেকটাই বাস্তবায়িত করেছিল। সে সময় হিন্দু সমাজে মেয়েদের পড়াশোনার বিষয়ে অভিভাবকদের কত আগ্রহ ছিল না, ফলে আর তার মধ্যে বিদেশিনীদের স্কুল, তাই মেয়েদের জোগাড় করার জন্য নিবেদিতাকে অনেক উপায় অবলম্বন করতে হতো। তার মধ্যে একটা উপায় হচ্ছে, তিনি উঠোনে একটা আলমারিতে অনেক পুতুল সাজিয়ে রেখেছিলেন। মেয়েরা ইচ্ছে মতো সেই পুতুলগুলো নিয়ে খেলা করছে, পুতুলের লোভেই অনেকে সেই স্কুলে ভর্তি হতো। এরকমই পুতুল খেলাকে কেন্দ্র করে
আমরা পাই পারুল মুখার্জি বলে একটি মেয়ে, যিনি পরবর্তীকালে শ্রী সারদা মঠে প্রথম সংঘাধ্যক্ষা হয়েছিলেন। তার সম্পর্কে একটু বলবো, কেননা না বললে শ্রী সারদা মঠের ইতিহাস বলাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তার জন্ম হয়েছিল 1894 সালে জুলাই মাসের উল্টো রথের দিন, আর দুদিন পরেই আমাদের উল্টো রথ, তার শুভ জন্মতিথি। হুগলি জেলার মুক্তিপাড়ায় জন্ম হয়েছিল, কিন্তু ম্যালেরিয়ার ভয়ে পিতা সপরিবারে বাগবাজারে বোসপাড়া লেনে চলে আসেন। সেখানে সে সময় শ্রী শ্রী মা আছে ভাড়া বাড়িতে, বলরাম ঘোষের বাড়ি, গিরিশচন্দ্র ঘোষের বাড়ি, ফলে সেই সব রাস্তায় বেলুড় মঠে সন্ন্যাসীদের আনাগোনা থাকতই। এই ছোট পারুল, তিনি তার পরবর্তীকালে স্মৃতিচারণা করে বলেছেন যে ছোট পারুল বন্ধুদের সঙ্গে অলিতে গলিতে খেলতেন, আর যখনই তারা বেলুড় মঠের কোনো সন্ন্যাসীকে দেখতেন বলতেন, রামকৃষ্ণ পরমহংসের ফৌজ প্যাক প্যাক প্যাক। এটা তিনি গল্প ছলে হাসতে হাসতে বলতেন, আর বলতেন, তখন কি জানতুম আমিও এই ফৌজের হব। তিনি ওই পাড়ারই একটা মিশনারি স্কুলে ভর্তি হয়েছিলেন। স্কুল যাবার পথে একদিন তার নজরে পড়ে ওই উঠোনের ওই আলমারিটা, যেখানে পুতুলগুলো সাজানো আছে। তার বন্ধুর সঙ্গে সে ওই স্কুলে ঢুকে পড়ে এবং পুতুল খেলতে শুরু করে। অনেকটা দেরি হয়ে গেছে খেয়াল করে, তখন সে নিজে স্কুলে যায়। কিন্তু দেরি হওয়ায় স্কুলের দিদিমণি বকাবকি করেন এবং সতর্ক করে দেন যে আবার যদি এরকম হয় তাহলে শাস্তি পেতে হবে। পরের দিন আবার পুতুল খেলার লোভ সামলাতে না পেরে একই ঘটনার পুনরাবৃত্তি, ফলে আবার সেই বকুনি এবং এবার কপালে শাস্তি। কি শাস্তি না, স্কুল ছুটির পরে ওই পারুল এবং তার বন্ধুকে একটা ক্লাসের বেঞ্চে দাঁড় করিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে ঝি অন্যান্য মেয়েদের নিয়ে বাড়ি পৌঁছতে চলে যায়। বন্ধুটি তো কাঁদতে শুরু করে ভয়ে। পারুল খুব নির্ভীক, সে বলে, ভয় পাচ্ছিস কেন, ঝি ফিরে এসে আমাদের ঠিক খুলে দেবে। যথারীতি তাই হয়, কিন্তু পারুল ঠিক করে ফেলে পরের দিন আর ওই স্কুলে যাবে না। ওই স্কুল ছেড়ে ভর্তি হয় নিবেদিতা বিদ্যালয়। এই ঘটনাটি শ্রী সারদা মঠের ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখানে এই থেকে যেমন পারুলের জীবনের মোড় ফিরে যায়, তেমনি আমাদের রচিত হয় সারদা মঠের ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত বহুমুখী প্রতিভার অধিকারী, একাধারে সেবা, ত্যাগ, শিক্ষা, প্রেমে ভরপুর নিবেদিতার পবিত্র জীবন এবং অসামান্য ব্যক্তিত্ব পারুলের শিশু মনে তখন থেকে বিশেষভাবে দাগ কেটেছিল। আর এই স্কুলকে কেন্দ্র করেই তিনি শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডল ও ভাবধারার সঙ্গে ধীরে ধীরে পরিচিত হন। ভগিনী নিবেদিতা তার ছাত্রীদের নিয়ে প্রায়ই বেলুড় মঠ, দক্ষিণেশ্বরে যেতেন, তাই সেই সূত্রে স্বামীজিকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল পারুলের। আর বাগবাজারে ভাড়া বাড়িতে তো মা থাকতেন, মাঝে মাঝেই তাদের নিয়ে যেতেন। নিবেদিতার উৎসাহ আর ব্যবস্থাপনায় স্বামী শারদানন্দ মহারাজ প্রত্যেক সন্ধ্যে গীতা পাঠ ও ব্যাখ্যা করতেন। ছোট পারুলের মতো ছোট ছোট মেয়েরাও সেই গীতা পাঠ শুনতে বসত, অনেক সময় ঘুমিয়ে পড়ত। সিস্টার তাদের পাঠ শেষ হলে তাদের কোলে করে নিয়ে বাড়ি পৌঁছে দিতেন। এখানে আমরা সুধীরা দেবীর কথাও পাই। সুধীরা দেবী ছাত্রীদের খুব ভালোবাসতেন। তিনি চাইতেন তাদের মধ্যে উচ্চ ধর্মভাব জাগিয়ে তোলার জন্য, তারা যাতে নির্ভীক, বলিষ্ঠ, কর্মতৎপর, সেবা করায়, ভগবান কেন্দ্রিক জীবন যাপন করে, তার জন্য তিনি উৎসাহ দিতেন।
তিনিও মেয়েদের নিয়ে মায়ের কাছে মাকে দর্শন করতে যেতেন। এরকমই একদিন ছুটির পরে শ্রী শ্রী মায়ের কাছে দর্শন করতে গেছেন পারুল ও আরো কয়েকটি মেয়েকে নিয়ে। মা এদের মধ্যে পারুলকে দেখিয়ে বলেন, এ তো বেশ ভালো মেয়ে, কার মেয়ে? সুধীরা দেবী তার পরিচয় বলেন। আমাদের মনে হয় মা যেন সেই দিনই তার ভাবি কাজের জন্য এই মেয়েটিকে নির্বাচন করে নেন। এরপরে আমরা দেখি যে এরকম একটা আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে বেড়ে ওঠার ফলে তার স্বভাবতই তার পারুলের বৈরাগ্যপ্রবণ মন সংসার করতে চায় না। তিনি সুধীরা দেবীর সহায়তায় অনুপ্রেরণায় সংসার ত্যাগ করে আসেন। 1911 খ্রিস্টাব্দে বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের কাছে তিনি দীক্ষা পান। এরপরে দেখি সুধীরা দেবীরই ব্যবস্থাপনায় তিনি ডাফরিন হাসপাতালে নার্সিং ট্রেনিং এ ভর্তি হন। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা শ্রী শ্রী মায়ের উদার ও প্রগতিশীল মনের পরিচয় পাই। ব্রাহ্মণ ঘরের মেয়ে নার্সিং ট্রেনিং করবে এই নিয়ে গোলাপ মার আপত্তি জানালে মা কিন্তু আনন্দ সহকারে অনুমোদন করে বলে, সে কি গোলাপ, ও ফিরে এসে তো আমাদেরই সেবা করবে। সত্যি তাই, শ্রী শ্রী মায়ের সেই অসুখের সময় সমস্ত ভার এই পারুলের নাম সুধীরা দেবী পরবর্তীকালে রেখেছিলেন সরলা। এই সরলাই সেই সমস্ত ভার নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী উষারানী দেবী তার নিবিষ্ট সেবা দেখেছিলেন। পরবর্তীকালে তিনি বলেছিলেন যে যখন সরলা দেবী শ্রী শ্রী মায়ের সেবা করতেন, সেই সেবা ছিল দেখার মতো, অনলস, এতটুকু ত্রুটি নেই, যেন একটি সাধনা। একথা বলছেন। মায়ের শরীর ক্রমশ খারাপ হতে থাকে। কিছু সেই অবস্থা দেখে একদিন সরলা কেঁদে ফেলেন আর মাকে বলেন, শ্রী শ্রী মাকে, আপনি চলে গেলে আমি কিন্তু কিছুতেই পারবো না বাঁচতে। মা কি বলেন, শেষে তো তুমি আমার কাছেই যাবে, তার আগে আমার কিছু কাজ আছে। এই ইঙ্গিতটা তিনি দিয়ে গেছিলেন। ইতিমধ্যে 1911 সালে সিস্টার নিবেদিতার দেহাবসান হয়। ক্রিস্টিন আমেরিকায় চলে যান। স্কুল পরিচালনার ভার পড়ে সুধীরা দেবীর ওপর। এই সময় তিনি স্বামীজির আদর্শে যেসব মেয়েরা উৎসর্গ করতে ইচ্ছুক তাদের নিয়ে একটি আশ্রম সারদা মন্দির গড়ে তোলেন। মা এই আশ্রমের কথা শুনে খুব খুশি হয়েছিলেন। বলেছিলেন, অবশেষে আমার মেয়েদের মাথা গোঁজার একটা ঠাঁই হলো। কিন্তু শ্রী শ্রী মায়ের দেহাবসান হয় 1920 সালে। তার কয়েক মাস, 4 মাসের মধ্যেই সুধীরা দেবীও আকস্মিক দুর্ঘটনায় চলে যান। ফলে সরলা দেবী বিশেষ, পারুল পরবর্তীকালে যার নাম সরলা হয়েছেন, তিনি বিশেষভাবে আঘাতপ্রাপ্ত হন। শরৎ মহারাজ তখন তার ভার নেন এবং তিনি স্কুলের ওই বোর্ডিং এ থাকতে শুরু করেন। কিন্তু 1927 সালে শরৎ মহারাজেরও জীবনাবসান হয়। মহারাজ যাওয়ার আগে তার এই আদরের প্রিয় কন্যা সরলাকে বলে গেছিলেন, কাশিতে গিয়ে থাকবে, সাধন ভজন করবে, আর কোনো কাজের মধ্যে জড়াবে না। শরৎ মহারাজের চলে যাবার পর সরলা দেবী দীর্ঘ 27 বছর কাশীতে নিঃসঙ্গ তপস্যা ও কৃচ্ছতাপূর্ণ জীবন যাপন করে যান। এদিকে সুধীরা দেবীর দেহাবসানের পর স্কুলের দায়িত্ব এসে পড়ে রামকৃষ্ণ মিশনের উপর। রামকৃষ্ণ মিশনের দ্বারাই সেটি চালিত হতে থাকে। কিন্তু সেই স্কুলটি তখন ছিল 17 নম্বর বোসপাড়া লেনে। ভগ্নপ্রায় স্কুলটিকে স্থানান্তরিত করার প্রয়োজন হয়। 1922 সালে সেটি বর্তমান ঠিকানা 5 নম্বর নিবেদিতা লেনে স্থানান্তরিত হয়। রামকৃষ্ণ মিশনের অধীনে 40-এর দশকে
বেশ কিছু ত্যাগব্রতধারিণী রামকৃষ্ণ ভাবাদর্শে, স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিবেদিতা স্কুলে যোগ দেন। আরো কিছু মেয়ে যারা রামকৃষ্ণ ভাবাদর্শে অনুপ্রাণিত, তারা আশা দেবীর তত্ত্বাবধানায় টাকিতে সমাজের সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে একটি আশ্রম গড়ে তোলেন। আশা দেবী পরবর্তীকালে হয়েছিলেন শ্রী সারদা মঠের প্রথম সম্পাদিকা মুক্তি প্রাণা মাতাজি। হিন্দু নারীর সন্ন্যাসে অধিকার বিষয়ে একটি প্রবন্ধ উদ্বোধনে লেখেন, সেটি বিশেষভাবে সাড়া ফেলে দেয়। 1951 সালে বেলুড় মঠে রামকৃষ্ণ কর্তৃপক্ষ চান যে স্বামীজির স্বপ্ন স্ত্রী মঠের স্থাপনা বিষয়ে তারা একটু ভাবনা চিন্তা শুরু করেন। 52 সালে সাধু সম্মেলনে, বেলুড় মঠে সাধু সম্মেলনে প্রস্তাব নেওয়া হয় যে শ্রী শ্রী মায়ের শতবার্ষিকী পুণ্যলগ্নে স্ত্রী মঠ স্থাপনের কার্য সম্পন্ন হবে। এই উদ্দেশ্যে যে সকল মেয়েরা এতদিন রামকৃষ্ণ ভাবাদর্শের সঙ্গে যুক্ত, ভাবানন্দোলনের সঙ্গে যুক্ত, কি এই মিশন কেন্দ্রে স্ত্রী বিভাগের সঙ্গে যুক্ত, তাদেরকে একত্রিত করে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করা হবে। সেই উদ্দেশ্যে 53 সালে 27 ডিসেম্বর বেলুড় মঠের পুরনো ঠাকুর বাড়িতে তখনকার সংখ্যাধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ মহারাজ ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দেন। শুরু হয় ভাবী মঠ স্থাপনের জন্য জমি অনুসন্ধান, এবং অচিরেই সেটা দক্ষিণেশ্বরের কালীবাড়ির কাছেই গঙ্গার পূর্ব তীরে সুরধ্বনি কানন নামক বাগান বাড়ি সমেত একটি জমি পাওয়া যায়, এবং তাকে শীঘ্রই তার বাসযোগী করে তোলা হয়। এর মধ্যে 54 সালের 2 ডিসেম্বর স্বামী শঙ্করানন্দ মহারাজ বেলুড় মঠে প্রবীণ সাধুদের উপস্থিতিতে, ব্রহ্মচারিণীদের উপস্থিতিতে, ভক্তমণ্ডলীর উপস্থিতিতে শ্রী সারদা মঠে উদ্বোধন করেন। স্বামীজির স্বপ্নের সারদা মঠ শক্তি রূপ পরিগ্রহ করে। তারপরে আমরা দেখি যে 1959 সাল পর্যন্ত এই সারদা মঠ ছিল রামকৃষ্ণ সংঘের অন্তর্ভুক্ত একটি শাখা কেন্দ্র রূপে, কিন্তু স্বামীজি তো চেয়েছিলেন সম্পূর্ণ স্বাধীন মঠ হবে। তাই ওই বছরই স্বামী শঙ্করানন্দজি মহারাজ সরলা দেবী সহ 7 জন ব্রহ্মচারিণীকে সন্ন্যাস ব্রতে দীক্ষা দান করেন এবং তাদের হাতে প্রশাসনের ভার অর্পিত করেন। ফলে সেই সূচনা হয় স্বামীজির পরিকল্পিত সম্পূর্ণ স্বাধীন সন্ন্যাসিনী সংঘের। 1960 সালে শ্রী সারদা মঠের অছি পরিষদ এই রামকৃষ্ণ মঠের পরামর্শ নিয়ে স্থাপন করেন রামকৃষ্ণ সারদা মিশন। সারদা মঠে প্রাধান্য দেয় আধ্যাত্মিক উন্নতি, অর্থাৎ স্বামীজি বলে গেছেন আত্মনমোক্ষার্থম, আর মিশন প্রাধান্য দেয় সেবামূলক কাজে, জগৎ হিতায়। এইভাবে স্বামীজি স্বপ্নের স্ত্রী মঠ স্থায়ী রূপ গ্রহণ করে। শ্রী শ্রী মাকে কেন্দ্র করে ভগিনী নিবেদিতার ত্যাগ ও পরিকল্পনায়, খ্রিস্টিন ও সুধিয়া দেবীর পরিচালনায়, কর্মসাধনায় এবং ভারতী প্রাণা মাতাজির ত্যাগ ও তপস্যাপূর্ণ জীবনের মধ্যে দিয়ে এই সারদা মঠ ও রামকৃষ্ণ মিশন পূর্ণতা লাভ করে। স্বামীজি চেয়েছিলেন শ্রী শ্রী মাকে কেন্দ্র করে সারদা মঠ স্ত্রী মঠ প্রতিষ্ঠিত হোক, কিন্তু 1954 খ্রিস্টাব্দে সেই মুহূর্তে শ্রী শ্রী মায়ের স্থূল শরীর ছিল না, কিন্তু রেখে গেছিলেন
তার প্রতিনিধি স্বরূপা সরলা দেবীকে, যিনি তারপর ওই 54 থেকে 73 সাল, প্রায় 18 বছর তিনি এই নবগঠিত সারদা মঠের কর্ণধার রূপে পরিচালনা করে গেছে। আর আজ আমরা বর্তমানে যে ষষ্ঠ সংখ্যাধ্যক্ষ রূপে আমাদের যে অধ্যক্ষা মাতাজিকে পাই, তিনি ভারতীপাড়া মাতাজির কৃপাধন্যা, অন্তরঙ্গ সেবিকা, পরম পূজনীয়া প্রেমপ্রাণা মাতাজি। শ্রী সারদা মঠ বর্তমানে নারী জাতির আধ্যাত্মিক প্রেরণার কেন্দ্র স্বরূপ। আমি শ্রী শ্রী মায়েরই একটি বাণী দিয়ে আলোচনা শেষ করব। শ্রী শ্রী মায়ের সেবা করতেন সরলা দেবী, মানে ভারতীপাড়া মাতাজি। পায়ে তেল মালিশ করতে করতে মা একদিন তাকে বলেছিলেন, কত ভাগ্যে মানুষ জন্ম, যত পারো ভগবানকে ডেকে নাও, খুব খাটতে হয় মা, না খেতে কিছুই লাভ করা যায় না। এ কথা আমাদেরই জন্য, আমরাও যেন সবাই এক ভগবান কেন্দ্রিক জীবন যাপন করে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা দিয়ে শেষ করছি।